হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টার লেকচার নাম্বার 5-এ। আজকে হচ্ছে আমাদের লেকচার টপিক কোনো একটা পাত্র হতে বের হয়ে যাওয়া গ্যাসের পরিমাণ। তো এই গ্যাসের পরিমাণটা আমরা দুইভাবে কাউন্ট করতে পারি, একটা হচ্ছে ভর হিসাবে কাউন্ট আর একটা হচ্ছে আয়তন হিসাবে কাউন্ট। তো আমরা হচ্ছে গিয়ে আয়তন হিসাবে কতটুকু বের হয় অথবা হচ্ছে গিয়ে কি ভলিউম হিসাবে ভর হিসাবে কতটুকু বের হয় এরকম ইনফরমেশন যদি দেওয়া থাকে তাহলে এই ম্যাথগুলো কীভাবে করতে হয়, প্লাস হচ্ছে কি গ্রাফ স্পেশাল আমরা একটা দুইটা ম্যাথ করব। এটা হচ্ছে খুবই সিম্পল, মানে গ্রাফের ম্যাথ না দেখালেও পসিবল নেই। তারপর হচ্ছে আজকে আমরা লাস্টের টপিক হিসাবে তাপমাত্রা ও চাপের সাথে গ্যাসের ঘনত্বের যে সম্পর্ক সেটা দেখব, দেখে দিয়ে একটা ম্যাথ হচ্ছে আমরা কমপ্লিট করব। তাহলে চলো আমরা শুরু করে দেই। তো বের হয়ে যাওয়া গ্যাসের আয়তন আমরা শুরুতে যেটা দেখবো, আমরা বলছি যে বের হয়ে যাওয়া গ্যাসের যে পরিমাণটা এটা আমরা দুইভাবে কাউন্ট করতে পারি, বা ম্যাথে যদি তোমার দেয়া থাকে তাহলে তোমাকে দুইভাবে দেয়া থাকতে পারে। এটা হচ্ছে ভর হিসাবে পরিমাপ আর এটা হচ্ছে তোমাকে ভলিউম হিসাবে বা হচ্ছে আয়তন হিসাবে পরিমাণ। তো তাহলে চলো আমরা শুরুতে একটা ম্যাথ দেখে ফেলি আগে। তো এখানে হচ্ছে তোমাকে বলছে যে একটি অক্সিজেন সিলিন্ডারের আয়তন 5 × 10⁻³ সেন্টিমিটার কিউব এবং এতে 300 বায়ুমণ্ডলীয় চাপে অক্সিজেন ভর্তি। কিছুটা ব্যবহারের পর দেখা গেল যে চাপ 100 বায়ুমণ্ডলীয় চাপে নেমে গেছে। কিছুটা ব্যবহার করার পর দেখা গেছে যে চাপটা যেটা এটা হচ্ছে কি 100 বায়ুমণ্ডলীয় চাপ হয়ে গেছে। তো যে পরিমাণ অক্সিজেন ব্যবহৃত হয়েছে তার আয়তন কত? তার মানে এখানে আয়তন কিন্তু তোমাকে বের করতে বলছে। আর এখানে আমাদের কাউন্ট করব শুধুমাত্র কি প্রেশার এবং হচ্ছে ভলিউম, তাপমাত্রা কিন্তু এখানে দেয়া নেই, সেই জন্য আমরা তাপমাত্রা যেটা এটা কি ফিক্সড ধরে নেব। তাহলে হচ্ছে B1 সমান হচ্ছে তোমার P2 B2। তাহলে শুরুতে যে প্রেশারটা ছিল সেটা কিন্তু দেখো যে হচ্ছে তোমার 300 বায়ুমণ্ডলীয় চাপ, শুরুতে যে P সেটা হচ্ছে তোমার 300, তাহলে 300 বায়ুমণ্ডলীয় চাপ। আর শুরুতে যে হচ্ছে তোমার প্রেশারটা আয়তনটা ছিল সেটা হচ্ছে 5 × 10⁻³ সেন্টিমিটার কিউব। তো আমি সেন্টিমিটার কিউবটা কি ইচ্ছা করলে, সেন্টিমিটার কিউব মানে আমরা জানি হচ্ছে গিয়ে মিলিলিটারের সমতুল্য। তাহলে হচ্ছে এটাকে আমরা যদি লিটারে নিয়ে যাই তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে সেন্টিমিটার কিউব। তো তাহলে 500 সেন্টিমিটার কিউব তো হচ্ছে মিলিলিটার, তাই না? তাহলে হচ্ছে 10 কিউব মিলিলিটার, আমরা জানি 1000 মিলিলিটার হচ্ছে 1 লিটার। তাহলে এখানে হচ্ছে আমরা পাবো 5 লিটার, তাই তো ব্যাপারটা 5 লিটার। ওকে, তাহলে হচ্ছে আমাদের 5 লিটার। তো আমরা ইউনিট তো আর ইউজ করবো না, এটাকে আমরা 5 × 10⁻6 সেন্টিমিটার কিউব যেটা ছিল, 5 × 10⁻3 সেন্টিমিটার কিউব যেটা ছিল এটাকে আমরা লিটার নিয়ে নিলাম আর কি। তাহলে হচ্ছে আমাদের 5 লিটার হয়েছে, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। এবং হচ্ছে এতে 300 বায়ুমণ্ডলীয় চাপে অক্সিজেন ছিল, এটা তো আমরা হচ্ছে লিখলাম। তো P2 যেটা কিছুটা ব্যবহার করার পর দেখা গেছে যে P2 যেটা মানে ফাইনাল যে প্রেশারটা এটা হচ্ছে 100 বায়ুমণ্ডলীয় চাপে নেমে গেছে। মানে প্রেশারটা এখন আর হচ্ছে তোমার 300 নেই, এখন প্রেশারটা হচ্ছে তোমার 100 ATM। তাহলে এই অবস্থায় হচ্ছে আমাদের B2টা কত এটা আসলে আমাদের অ্যাকচুয়ালি নির্ণয় করতে হবে। তাহলে খেয়াল করো এখানে আমরা কাজটা কি করলাম, আমরা তো একটা সিলিন্ডার, ঠিক আছে, সিলিন্ডারের আয়তন তো হচ্ছে কি আর চেঞ্জ হবে না, মানে একটা যে সিলিন্ডার এই সিলিন্ডারের ভলিউম কি আর চেঞ্জ হওয়া পসিবল? সিলিন্ডারের যদি পিস্টন থাকে তাহলে চেঞ্জ হওয়া পসিবল। তো যদি পিস্টন না থাকে, ধরো আমরা পিস্টনহীন একটা সিলিন্ডার ধরে নিচ্ছি, তার যে ভলিউমটা এই ভলিউমটা আসলে 5 লিটারই ছিল, ঠিক আছে, 5 লিটার ছিল। তো আমি যখন হচ্ছে গিয়ে এখান থেকে গ্যাস ইউজ করতেছি, ইউজ করে যদি আমি প্রেশারটা 300 থেকে 100তে নামিয়ে নিয়ে আসি, তখন মিন করে, ঠিক আছে, তখন মিন করতেছে যে আমার ওই 5 লিটার হচ্ছে গিয়ে কি আয়তনের গ্যাসটা যে ছিল, যেটা আমি 300 ATM চাপে সংরক্ষণ করছিলাম, এটাকে 100 ATM চাপে সংরক্ষণ করার জন্য আমার হচ্ছে গিয়ে কতটুকু ভলিউম লাগতো বা প্রয়োজন ছিল সেটা আমরা এখান থেকে কাউন্ট করতেছি বা বের করতেছি, ঠিক আছে? তো এখান থেকে আমরা দেখতেছি যে হচ্ছে কি B2 সমান 15 লিটার। খেয়াল করো, আমি তোমাদের আবার একটু সামারি করি। আমি 5 লিটারের একটা সিলিন্ডার ছিল, এখানে হচ্ছে তোমার প্রেশার ছিল 300 ATM, মানে 300 ATM আমি হচ্ছে গিয়ে সংরক্ষণ করছিলাম যে গ্যাসটা, এই অবস্থায় তার আয়তন ছিল 5 লিটার। আমি যখন হচ্ছে এখান থেকে কিছু গ্যাস বের করতেছি, তো বের করে যদি আমি প্রেশারটাকে এই 100 ATM এ নিয়ে আসি, ঠিক আছে, এই কথাটার মানে হচ্ছে গিয়ে যে এই পরিমাণ গ্যাসকে, মানে যে পরিমাণ গ্যাস শুরুতে ছিল 5 লিটার, ঠিক আছে, এই পরিমাণ গ্যাসকে আমি যদি হচ্ছে গিয়ে 300 ATM এর পরিবর্তে 100 ATM এ সংরক্ষণ করতে চাই বা করি, সেক্ষেত্রে আমার 15 লিটার আয়তন হচ্ছে গিয়ে আমার প্রয়োজন, ঠিক আছে? মানে আমার 100 ATM এ, এই কথাটা মানে হচ্ছে কি আমাদের 100 ATM এ
আয়তন দরকার, মানে বি দরকার আমার হচ্ছে গিয়ে 15 লিটার। কিন্তু আমি সিলিন্ডারের যে ভলিউম, এটা তো আর চেঞ্জ হচ্ছে না, সিলিন্ডারের ভলিউম কিন্তু 5 লিটারই আছে, ঠিক আছে। তার মানে এটা মিন করতেছে সিলিন্ডারের ভলিউমে এখনো, মানে সিলিন্ডারের ভিতরে কোনো 5 লিটার পরিমাণ গ্যাসই আছে। তার মানে এই কথাটাকে আমরা বলতে পারি 100 এটিএম চাপে 10 লিটারের সমতুল্য পরিমাণ গ্যাস বের হয়ে গেছে। কারণ আমার সংরক্ষণ করার জন্য এখন 15 লিটারের পাত্রের দরকার ছিল। আমি যখন 300 এটিএম থেকে প্রেশার 100 এটিএমে নিয়ে আসলাম, তখন সিমিলার সমপরিমাণ গ্যাসকে সংরক্ষণের জন্য আমার 15 লিটারের গ্যাস পাত্র দরকার ছিল, কিন্তু গ্যাস পাত্র তো আমার আগেরটাই আছে। তার মানে মিন করতেছে এই যে 15 থেকে 10, মানে এখানে যা আছে, এখানে তো আছে 5, তার মানে হচ্ছে গিয়ে এক্সট্রা যে 10, এই 10 আসলে হচ্ছে গিয়ে কি এই পাত্র থেকে বের হয়ে গেছে। তার মানে এই কথাটাকে আমরা এরকমভাবে বলবো যে 100 এটিএম চাপে 10 লিটারের সমতুল্য পরিমাণ গ্যাস বের হয়ে গেছে, বা 10 লিটার গ্যাস বের হয়ে গেছে। এটা কিন্তু আদি আয়তনের জন্য না, মানে জাস্ট এক কথায় বলতে পারো যে হচ্ছে গিয়ে 100 এটিএম চাপ যখন আমরা আনলাম, ঠিক আছে, এই অবস্থা চিন্তা করলে আমাদের হচ্ছে 10 লিটার পরিমাণ গ্যাস বের হয়ে গেছে, ঠিক আছে। আর যদি আমি হচ্ছে 300 এটিএম চিন্তা করি, তাহলে কিন্তু আর গ্যাস বের হওয়ার তো কোনো সুযোগ নেই, তখন তো সে হচ্ছে কি এমনিতেই এই পাত্রে 5 লিটার দখল করে আছে, ঠিক আছে। তো এই আয়তনটা কিন্তু আমাদের প্রেশার এবং তাপমাত্রার জন্য চেঞ্জ হইতে পারে। তো আমাদের আয়তন যখনই চিন্তা করব, তখনই আমাদের হচ্ছে কি কোন এনভায়রনমেন্টের আয়তন, মানে শুরুর আয়তন নাকি শেষের আয়তন, এই ক্ষেত্রে 300 এটিএম এর আয়তন নাকি হচ্ছে 100 এটিএম এর আয়তন, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো তোমাকে বলছে কোনো কাচের পাত্রে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ু আছে, চাপ অপরিবর্তিত রেখে কোন উষ্ণতায় পাত্রকে উত্তপ্ত করলে প্রাথমিক আয়তনের 1/3 অংশ বায়ু বের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এই যে এই ধরনের কোশ্চেনগুলো দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে তোমার প্রাথমিক আয়তনের একটা নির্দিষ্ট অংশ, অথবা বলতে পারে তোমাকে হচ্ছে কি শেষ আয়তনের একটা নির্দিষ্ট অংশ। তো আমি তোমাদের দুইভাবেই করে দেবো ম্যাথটা। তো চলো আমরা হচ্ছে গিয়ে আগে প্রাথমিকটা করি, আর এই পাশে লিখে দিই এই ম্যাথটা শেষ আয়তনের অংশ কিন্তু বলতে পারতো যে শেষ আয়তনের এত অংশ বের হয়ে গেছে। তো আমরা হচ্ছে কখন কিভাবে করব, তো এটা হচ্ছে এক্সট্রা কোয়েশ্চেন। ম্যাথগুলো খুব ইজি, তবে হচ্ছে এখানে দুই ধরনের ম্যাথ আর কি আসতে পারে, এটা হচ্ছে কি আয়তন, আর এটা হচ্ছে তোমার বর। তো আয়তনটা আবার কিন্তু আবার দুইভাবে আসতে পারে। এই যে মাত্র যেটা আমরা কাউন্ট করতেছি, একটা হচ্ছে প্রাথমিক আয়তনের, এটা হচ্ছে তোমার শেষ আয়তনের। মানে সেম কোয়েশ্চেনটাই আমরা শেষ আয়তনের জন্য করবো, আদি আয়তনের জন্য করবো, মানে প্রাথমিক আয়তনের জন্য করবো। তো বলছে কোনো কাচের পাত্রে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ু ছিল, চাপ অপরিবর্তিত রেখে, মানে চাপ এখানে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। চাপ চেঞ্জ হবে না মানে কি, এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটা আর কি ধরো তোমার হচ্ছে কি খোলা ছিল, বা হচ্ছে ধরো তোমার পিস্টন লাগানো ছিল, আমি যেভাবে চিন্তা করি না কেন, ধরো এখানে একটা পিস্টন ছিল। তো যখনই আমি হচ্ছে তাপমাত্রা চেঞ্জ করতেছি, তখন এই পিস্টনটা উপরে উঠতে পারে আর কি, এই পিস্টনটা এই যে উপরে উঠতে পারে। তো পিস্টনটা ধরো এটাকে এই পাশে নিয়ে আসি, আগে ছিল ধরো এই পরিমাণ। তো আমি হচ্ছে তোমাদের ব্যাপারটা খুবই সুন্দর করে দেখাতে চেষ্টা করব, এজন্য মূলত দুইটা হচ্ছে গিয়ে চিত্র আঁকা। তো শুরুতে যে হচ্ছে গিয়ে তাপমাত্রা, এটাকে আমরা ধরলাম হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কোন শুরুটা ইউজ করবো, এখানে কিন্তু আমরা পি ইউজ করবো না, তাহলে আমাদের জাস্ট ইউজ করবো B1/T1 সমান হচ্ছে তোমার B2/T2। তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রার সাথে ভলিউমের সম্পর্ক কেমন, সমানুপাতিক, তার মানে তাপমাত্রা বৃদ্ধি করলে আমাদের কিন্তু ভলিউম অবশ্যই বৃদ্ধি পাবে। তো এজন্যই মূলত হচ্ছে কি আমরা দ্বিতীয় যে পাত্রটা, এই পাশে আমরা একটা কাজ করতে পারি, এটা হচ্ছে প্রথম পাত্র বলি, আর এটা হচ্ছে আমি দ্বিতীয় পাত্র বলি। ওকে, প্রাথমিক আয়তনের 1/3 অংশ বায়ু বের হয়ে যাবে। তাহলে ব্যাপারটা খেয়াল করো, আমাদের শুরুতে তো একটা ভলিউম ছিল, শুরুতে একটা ভলিউম ছিল, এই ভলিউমটাকে আমরা ধরে নিলাম, ধরো আমরা হচ্ছে এই ভলিউমটাকে বি ধরে নিচ্ছি। শুরুতে যে ভলিউমটা ছিল এটাকে আমরা প্রাথমিকভাবে B1 যেটা, এটাকে আমরা বি ধরে নিচ্ছি, শুরুর যে ভলিউমটা বি। তো B2 আসলে কত হবে, এটা ভালো করে একটু খেয়াল করো। B2টা হবে এই যে শুরুতে তো B1 ছিল, এই পাত্রে শুরুতে B1 ছিল, যেটাকে আমরা বি ধরে নিছি। শুরুতে যে হচ্ছে কি আমাদের ভলিউমটা ছিল সেটা হচ্ছে বি, এই পাত্রে ভলিউম ছিল হচ্ছে কি বি। তো তাপমাত্রা যখন আমি বৃদ্ধি করছি, টি যখন আমি চেঞ্জ করতেছি, বৃদ্ধি করতেছি, তখন তো ভলিউম অবশ্যই কি বাড়বে। তো এই বি যেটা ছিল এটা বেড়ে বেড়ে এই বড় একটা পাত্র তখন হয়তো পরিণত হওয়া
উচিত ছিল, মানে হচ্ছে কি আমাদের পরবর্তীতে যে ভলিউমটা হবে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার জন্য যে ভলিউমটা হবে, তখন আমার ওই গ্যাসটাকে সংরক্ষণ করার জন্য একটা বড় পাত্রের প্রয়োজন ছিল আর কি। কিন্তু আমাদের পাত্র তো আর এখানে চেঞ্জ করতেছি না, পাত্র কিন্তু আগেরটাই আছে, ঠিক আছে, পাত্র আগেরটাই আছে। আমি জাস্ট হচ্ছে বোঝানোর জন্য তোমাদের আমি এখানে দেখাচ্ছি যে এই পাত্রটাই ধরো যদি বড় হইতো আর কি, তাহলে এটা মিন করতেছে এই গ্যাসটাই, ঠিক আছে, এই গ্যাসটাই মানে বি যে গ্যাসটা ছিল এই গ্যাসটাই প্রসারিত হয়ে এই পাত্রে আছে বি পরিমাণ, ঠিক আছে, আর যতটুকু বের হয়ে গেছে এটাকে যদি আমি সংরক্ষণ করতাম বা এই পাত্রটাকে পিস্টনটাকে উপরে তুলে দিতাম, তাইলে হয়তো এখানে থাকতো আরও বি/3, ঠিক আছে। দেখো শুরুতে যে ভলিউম ছিল একটা নির্দিষ্ট ভলিউম ছিল, আমি এখান থেকে তাপমাত্রা বৃদ্ধি করতেছি, ঠিক আছে, তাপমাত্রা বৃদ্ধি করে যদি আমি T2-তে নিয়ে যাই, তাহলে এই পাত্রটা তো একটা নির্দিষ্ট অংশ দখল করতেই আছে, মানে এই পাত্রের ভিতর, তখন এই পাত্রের ভিতর আছে বি পরিমাণ গ্যাস, আর কিছু অংশ বের হয়ে গেছে, বের হয়ে যেটা গেছে এটাকে যদি আমি সংরক্ষণ করতে পারতাম, যদি পারতাম আর কি, তাহলে সেই ক্ষেত্রে হয়তো এই বি/3 আমরা পাইতাম, ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা। তো এতটুকু বের হয়ে গেছে এই কথাটা আমরা এইটা বুঝতে পারলাম। তো আমি যদি এখন হচ্ছে কি খুব সুন্দর করে চিন্তা করি, তাহলে বি2টা অ্যাকচুয়ালি কত, ঠিক আছে, বি2টা হয়তো বি প্লাস বি/3, ঠিক আছে, বি2টা বি প্লাস বি/3, এটা কেন, কারণ বি2টা তো হচ্ছে পাত্রে যে পরিমাণ গ্যাস ছিল সেটা তো আছেই, মানে সিলিন্ডারের ভিতর তো একটা নির্দিষ্ট ভলিউম আগে বি ছিল, এখনো বি আছেই, তাহলে বি2টা হচ্ছে যে বি অবশ্যই আছে, প্লাস এটার সাথে যুক্ত হয়েছে কত আরও বি/3, মানে যেটা বের হয়ে গেছে, আমি যদি এটা বের হয়ে যেতে না দিয়ে জাস্ট পাত্রে সংরক্ষণ করতে চেষ্টা করতাম পাত্রের মধ্যেই, তাহলে এই পাত্রের টোটালটা সে দখল করতো, তখন এই পাত্র আমার প্রয়োজন হতো বি প্লাস বি/3, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ফাইনাল ভলিউম, তাহলে বি2 আর কি, তাহলে হচ্ছে এখান থেকে আমরা পাবো 4b, তাই না, তাহলে আমাদের বি2 যেটা এটা হচ্ছে তোমার 4b/3, ঠিক আছে। তো এইরকমভাবে আমি হচ্ছে গিয়ে এই মানগুলো বের করে ফেলতে পারি। তো এখান থেকে আমরা চলো এখন আমরা T2 এর মানটুকু বের করবো, এটাকে অন্য আরেকটা মেথডে করা যায়, মানে এই বি2 এই বি এর ব্যাপারটাই কিন্তু তোমাদের এখানে হচ্ছে কি মেইন, তো এটা কীভাবে করতে হয় সেটা আমি হচ্ছে কি আলোচনা করে দেবো আরও, মানে অন্য আরেকটা সিস্টেমে, এটা দিয়ে তোমাদের কঠিন লাগে আর কি। তাহলে B1 হচ্ছে আমাদের বি, T1 হচ্ছে গিয়ে তোমার 30°C মানে 303 কেলভিন সমান হচ্ছে বি2 যেটা, বি2 হচ্ছে 4b/3, আর T2 যেটা, T2টাই আমরা আসলে এখান থেকে নির্ণয় করব। তাহলে চলো আমরা T2 নির্ণয় করে ফেলি। সুতরাং T2 সমান বিবি তো কাটাকাটি চলে যাবে, বি আর বি কাটাকাটি, তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে এখানে 4 × 303 ভাগ হচ্ছে 3, তাহলে আমরা 404, তাহলে তো 404 কেলভিন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের T2। তাহলে এটাই তোমাকে বলছে কোন শতায় গেলে প্রাথমিক আয়তনের এত অংশ বাতাস বের হয়ে যাবে। তো এটা গেল একটা প্রসিডিউর, ঠিক আছে, সূত্র তো এইটাই, সূত্র তো চেঞ্জ হবে না, মানে আমরা হচ্ছে একটা প্রসিডিউরে যে B1 B2টা যেটা আর কি নির্ণয় করলাম, এটা হচ্ছে একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হচ্ছে এটা আমরা করতে পারি, সেই পদ্ধতিটা হচ্ছে গিয়ে ধরো আমাদের সেম জিনিসেই সেম পাত্রই, এই পাত্রে প্রথমে হচ্ছে গিয়ে বি পরিমাণ গ্যাস ছিল, তো আমি যখন তাপমাত্রা বৃদ্ধি করলাম তাহলে অবশ্যই কিন্তু কী হবে, ভলিউম চেঞ্জ হবে, ঠিক আছে, ভলিউম চেঞ্জ হবে। তো ধরো হচ্ছে পাত্রটা তো এতটুকুই আছে আমার, ধরো হয়তো গ্যাসটাই যে কিছু পরিমাণ উপরে উঠে বের হয়ে যাবে, কিছুটা বের হয়ে যাবে, তো যেটা বের হয়ে যাচ্ছে সেটাকে আমি বলতেছি কি আয়তনের পরিবর্তন, সেটাকে আমি কি বলতেছি বলতো, আয়তনের পরিবর্তন, যতটুকু পরিবর্তন হবে সেটাই তো আসলে কি বের হয়ে যাবে। গ্যাসের যে হচ্ছে পাত্রটা ছিল, পাত্রের ভলিউম কিন্তু ফিক্সড, এটা তো আর চেঞ্জ হচ্ছে না, তাহলে শুরুতে যে ভলিউমটা ছিল এটাও বি, ফাইনালি যে ভলিউমটা ছিল সেটা হচ্ছে বি, এটা কিন্তু পাত্রের ভলিউম, পাত্রের যে বি এটা কিন্তু দুই ক্ষেত্রেই সেম। আমি শুরুতে ধরে নিলাম গ্যাসের যে ভলিউম সেটা হচ্ছে আমি যে বিজি ধরে নিলাম, তো ফাইনালি যে হচ্ছে গিয়ে গ্যাসের ভলিউমটা সেটাকে আমি ধরলাম বিজি ড্যাশ, ঠিক আছে। তো বের হয়ে যাবে অ্যাকচুয়ালি কতটুকু, পাত্র যে গ্যাসটাকে আর ধারণ করতে পারবে না সেটা তো আসলে বের হয়ে যাবে, পাত্র যে গ্যাসটাকে আর ধারণ করতে পারবে না সেটা আসলে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি, তো পাত্র যেহেতু চেঞ্জ হচ্ছে না এটাকে আমরা বি ধরলাম, আর শুরুতে ধরলাম B1, এটাকে ধরলাম B2। তাহলে আমি যদি বলি যেহেতু আমি তাপমাত্রা বাড়াইছি তাহলে অবশ্যই আয়তন বাড়বে, তো যতটুকু বৃদ্ধি পাইছে বা যতটুকু হচ্ছে ভলিউম বাড়ছে এখানে ততটুকুই বের হয়ে যাবে, কারণ এখানে তখন আর ওই যে এক্সট্রা যেটা বাড়ছে এটা তো আর এই গ্যাসের পাত্র তাকে আর ডাউন করতে পারতেছে না, তখন সেটা বের হয়ে যাবে। তার মানে আমি যদি বলি বের হয়ে গেছে কতটুকু, এটাকে আমি ডেল বি বলতে পারি, বের হয়ে গেছে তোমার B2 - B1, শুরুতে ভলিউম ছিল গ্যাসের B1, ফাইনালি হয়েছে কত B2, এই যে যতটুকু বাড়লো সেটাই তোমাকে
বলছে যে বের হয়ে গেছে। তো যতটুকু বের হয়ে গেছে বা বাড়ছে এটাকে আমি ডেল বি ধরছি। তাহলে বৃদ্ধি পাইছে ডেল বি, যেটাকে আমি বলতে পারি বি টু মাইনাস বি ওয়ান, এই যে বি টু মাইনাস বি ওয়ান। আর এই যে যতটুকু বাড়ছে ততটুকু আসলে কি হয়ে গেছে, বের হয়ে গেছে। তাহলে এখানে বলছে বের হয়ে গেছে কতটুকু, প্রাথমিক আয়তনের 1/3 অংশ। তাহলে আমরা এটাকে বলতে পারি প্রাথমিক আয়তনের 1/3। তো প্রাথমিক আয়তন তো ছিল বি ওয়ান, তাহলে বি ওয়ান বাই থ্রি, ঠিক আছে, এত অংশ বের হয়ে গেছে। তো আমাদের দরকার কি, বি টুটা দরকার। আমরা বি ওয়ান তো হচ্ছে শুরুতেই ধরে নিয়েছিলাম বি ওয়ান, বা জাস্ট বি ধরে নিয়েছিলাম। তো আমাদের বি টুটা এখান থেকে বের করতে হবে। তাহলে চলো আমরা দেখি এখান থেকে বি টুটা কত হয়। তাহলে বি টু সমান হবে তোমার, বি টু সমান এটাই পাশে এসে যোগ হয়ে যাবে, মানে আগের মতোই দেখো 4b1/3, ঠিক আছে। তো দেখো দুইভাবেই আমরা যেভাবে অঙ্কটা করি সেমই কিন্তু রেজাল্টটা আসবে। মানে আমাদের এখানে মেইন থিম হচ্ছে গিয়ে বি টুটা নির্ণয় করা। যখন হচ্ছে তোমাকে প্রাথমিক আয়তন দেওয়া থাকবে তখন এই বি টুটা আমাদের নির্ণয় করতে হবে। তো বি টুটা তুমি দুইভাবে নির্ণয় করতে পারো। একটা হচ্ছে কি, একটা পদ্ধতি দেখো, পদ্ধতি 1, আমি আবার একটু সামারি করি। পদ্ধতি 1, প্রসিডিউর 2, প্রসিডিউর 2, প্রসিডিউর 2। ওকে, তাহলে প্রথম পদ্ধতি হচ্ছে গিয়ে কি, আমি প্রাথমিক যে আয়তনটা সেটাকে আমি ধরে নিলাম বি ওয়ান, আর শেষ যে আয়তনটা সেটা হবে, শেষ যে আয়তনটা সেটা আমার কাউন্ট করতে হবে কোনটা বলতো, যে গ্যাস যে পাত্রটা সিলিন্ডারটা সেটার ভিতর তো বি পরিমাণ আছেই, আর যতটুকু বের হয়ে গেছে। শুরুতে পাত্রের সবটাই সে ডাউন করছিল, মানে কি বলে এটাকে, হ্যাঁ ডাউন করছিল বা হচ্ছে গিয়ে দখল করছিল, যে কারণে প্রথম আয়তন হচ্ছে গিয়ে জাস্ট বি, পাত্রের আয়তন। দ্বিতীয় ক্ষেত্রে সে তো পাত্রেরটা দখল করছেই, পুরা পাত্রটা তো সে দখল করছেই, প্লাস হচ্ছে গিয়ে আরও কিছু পরিমাণ বের হয়ে গেছে, ঠিক আছে। আর এই বের হওয়া অংশটা প্রাথমিক আয়তনের তুলনায় দেওয়া আছে। তার মানে পাত্র দখল করছে, পাত্রের ভিতর দখল করছে বি, আর হচ্ছে বের হয়ে গেছে এটা তো কোথাও না কোথাও গিয়ে দখল করছে, তো আরও দখল করছে বি/3। তার মানে ফাইনাল ভলিউমটা হয়েছে বি প্লাস বি/3, ঠিক আছে। তার মানে দেখো খুব সিম্পল করে চিন্তা করো, যখনই তোমাকে প্রাথমিক আয়তনে দেওয়া থাকবে তখন বি ওয়ান সমান হচ্ছে পাত্রের আয়তন, বি টু দেওয়া থাকবে, বি টু হবে পাত্রের আয়তন প্লাস যতটুকু বের হয়ে গেছে সেটা, মানে দুইটা যোগফল। তো এখান থেকে আমরা বি টু বের করতে পারি। আর আরেকটা পদ্ধতি হচ্ছে গিয়ে, ওইটাও সেমভাবেই আমরা মানে চিন্তা করব, তোমার যেটা ইজি মনে হয়। তো শুরুতে হচ্ছে গিয়ে যে ভলিউমটা সেটা হচ্ছে বি ওয়ান, শুরু ফাইনালি যে ভলিউমটা সেটা হচ্ছে বি টু, ঠিক আছে। তো যেহেতু তাপমাত্রা বাড়াচ্ছি তাহলে অবশ্যই কি এখানে বি টুটা গ্রেটার দেন বি ওয়ান হবে, মানে বি টু হচ্ছে অবশ্যই বড় হবে। তো যতটুকু গ্যাস বাড়তেছে এটাই কিন্তু বের হয়ে যাবে, কারণ গ্যাসের পাত্র যেহেতু ফিক্সড, তাহলে এখানে যদি নতুন করে গ্যাস বাড়ে, ঠিক আছে, বা আয়তন বৃদ্ধি পায়, তাহলে তো এই পাত্র আর সে তাকে ডাউন করতে পারবে না, সেটা বের হয়ে যাবে। তাহলে আমাদের যদি এখানে বলি যে বের হয়ে যাওয়া পরিমাণটা, এটা আসলে হচ্ছে পরিবর্তন কতটুকু হয়েছে। তাহলে এই যে পরিবর্তনটাকে আমরা বলতেছি বি টু মাইনাস বি ওয়ান, যেহেতু বি টুটা বড় এর জন্য বি টু মাইনাস বি ওয়ান করছি। আর এই বৃদ্ধি যতটুকু পাইছে সেটাই হচ্ছে তোমাকে বের হয়ে যাওয়া পরিমাণ আকারে দেয়া থাকে। তাহলে বৃদ্ধি পাইছে আমরা দেখলাম বি টু মাইনাস বি ওয়ান, আর আমরা জানি যে বৃদ্ধি যতটুকু পায় ততটুকু বের হয়ে যায়। তো এখানে দেওয়া ছিল যে বের হয়ে গেছে এত অংশ, তাহলে হচ্ছে এটা বি1/3। তো এখান থেকে আমরা বি টু নির্ণয় করলে এরকমভাবেই পাই। তো এটা গেলো প্রাথমিক আয়তন যদি দেওয়া থাকে, যে প্রাথমিক আয়তনের এত। এই কোয়েশ্চেনটা দেওয়া থাকতে পারে যে শেষ আয়তনের হিসাবে। তো শেষ আয়তন থাকলেও আমরা হচ্ছে গিয়ে বি1 বি2 কীভাবে নির্ণয় করবো, যদি তোমাকে বলতো যে শেষ আয়তনের কতটুকু বের হয়ে যায় বলো তো, যতটুকু আসলে হচ্ছে বৃদ্ধি পায়। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা তাপমাত্রা বৃদ্ধি করতেছি, তাহলে হচ্ছে কি আমাদের আগে সিম্পল করে দেখাই, অবশ্যই বি টু গ্রেটার দেন বি ওয়ান হবে। যেহেতু আমি তাপমাত্রা বৃদ্ধি করতেছি তাহলে কী হবে, বি টু গ্রেটার দেন বি ওয়ান হবে। তো বের হয়ে যাবে ততটুকুই যতটুকু আসলে কি হয়, গ্যাসের আয়তন বৃদ্ধি পায় বা পরিবর্তন হয়। তাহলে এই পরিবর্তন যদি আমি এখানে কাউন্ট করতে চাই, তাহলে পরিবর্তনটা হবে তোমার বি টু মাইনাস বি ওয়ান, ঠিক আছে। আর এই পরিবর্তনটা হচ্ছে তোমাকে বের হয়ে যাওয়া গ্যাসের পরিমাণ। তাহলে তোমাকে যদি এই কোয়েশ্চেনটাই বলতো যে শেষ আয়তনের 1/3 অংশ বের হয়ে যায়, তাহলে শেষ আয়তনটাকে আমরা ধরছি কি বি টু, এই যে শেষটাকে আমরা ধরছি বি টু, আর আদিটাকে আমরা ধরছি বি ওয়ান। তাহলে আমাদের হচ্ছে গিয়ে এই যে পরিবর্তন যতটুকু হয়েছে সেটা হচ্ছে বের হয়ে যাওয়ার পরিমাণ। তাহলে পরিবর্তনটা সমান হচ্ছে গিয়ে 1/3, যেহেতু এখন শেষ আয়তনের বলছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বলবো যে বি টু এর 1/3, বি টু এর 1/3, ঠিক আছে। তার মানে আমাদের বি টু মাইনাস বি ওয়ান মানে পরিবর্তন সমান হচ্ছে বের হয়ে যাওয়ার পরিমাণ। বের হয়ে যাওয়ার পরিমাণটা দিয়ে আছে শেষ আয়তনের হিসাবে, তাহলে শেষ আয়তন আমরা বি টু ধরছিলাম, এর জন্য আমাদের হচ্ছে বি টু গুণন। তার মানে আমাদের ফাইনালি এখানে কী বের করবো, আমরা যেহেতু হচ্ছে গিয়ে শেষটাকে বি টু ধরে নিছি, তো আমরা এখান থেকে আদিটা বি টু এর মাধ্যমে নির্ণয় করব, ঠিক আছে। অথবা তুমি যেটাই চিন্তা করো, যে আদিটাকে যদি তুমি বি ওয়ান চিন্তা করো, তাহলে
এখান থেকে B1 এর মানটা B2 এর মাধ্যমে নির্ণয় করো, মানে যেটাই করো কোনো সমস্যা নেই। তো আমরা হচ্ছে গিয়ে মেনলি হচ্ছে সূত্রটা B1/T1 সমান B2/T2। আমরা ভলিউম যেটাকে দুইটাকে সেম, মানে হয় 1 সিরিজে নিতে হবে দুইটাকে, অথবা 2 সিরিজে নিতে হবে দুইটাকে। তাহলে আমরা হচ্ছে চলো 2 সিরিজে নিয়ে যাই। তাহলে B2 যেটা, B2টা আসলে হবে 1/3। ওকে, এই পাশেও তো B2, তার মানে চলো আমরা B1 এ কনভার্ট করি, তাহলে আরও ইজি হবে। তাহলে B2 মাইনাস 1/3 B2 সমান হচ্ছে তোমার B1। তাহলে আমরা এখানে পাবো 2/3 B2। ঠিক আছে, তাই তো ব্যাপারটা। তাহলে এটা হচ্ছে তোমার B1। তাহলে দেখো আমরা শুরুতে যে হচ্ছে যে ভলিউমটা, এই ভলিউমটা এখানে সংখ্যা অত মান দেওয়া নেই, আমরা ধরে নিলাম হচ্ছে ধরো B বা জাস্ট B1 ধরে নিলাম। শুরুতে যেটা এটা জাস্ট B1, আর আমরা B2 যেটা এটাকে ফাইনালি যেটা এটাকে আমরা ধরে নিচ্ছি B2, শেষ আয়তন যেটা এটাকে আমরা ধরে নিচ্ছি জাস্ট B2, আর শুরুতে যেটা ছিল তাহলে সেটা হচ্ছে 2B2/3। তার মানে আমরা যখন এই যে এখানে সূত্রের মানগুলো বসায় দেবো, এই যে এখানের মতো B আর B কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, তার মানে দেখো আমরা যখনই তোমাকে পাত্র থেকে গ্যাসের পরিমাণ বের হয়ে যাওয়ার ব্যাপার ম্যাথ বলবে, তখন আয়তন আকারে যখন আমরা করব, আদি আয়তন দেওয়া থাকুক, প্রাথমিক আয়তনের এত অংশ দেওয়া থাকুক, অথবা শেষ আয়তনের এত অংশ দেওয়া থাকুক, আমাদের সব থেকে ইজি নিয়মটা কোনটা বলো তো? ওই যে ডেল বি। আমি এখানে দুইটা পদ্ধতি দেখাইছি, এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি। তো ডেল বি দিয়ে করাটা ইজি। তাহলে সামারি আমরা করতে পারি, সামারি আমি দুইটা দেখাইছি, কিন্তু তোমরা হচ্ছে ডেল বিটা ইউজ করবা। ঠিক আছে, তাহলে সামারিটা হচ্ছে এরকম যে বের হয়ে যাওয়া পরিমাণ বের হবে সমান যতটুকু বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পায়। ঠিক আছে, কতটুকু গ্যাস বের হবে, যতটুকু গ্যাসের পরিমাণ আসলে বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়। আর এই বৃদ্ধিটাকে আমরা ডেল বি বলতে পারি। ডেল বিটাকে ইচ্ছে করলে আমরা B2 মাইনাস B1 বলতে পারি, কারণ B2 মাইনাস B1এই আসলে কি তোমার হচ্ছে গিয়ে আমরা যদি B2টাকে বড় আয়তন ধরি আর কি, আমরা ধরে নিচ্ছি আর কি এই ক্ষেত্রে যে B2 গ্রেটার দেন B1, এটা আর কি আমরা ধরে নিচ্ছি। তাহলে B2 মাইনাস B1 হচ্ছে তোমার কতটুকু বৃদ্ধি পাইলো এটার পরিমাণ, আর এই পরিমাণটা হচ্ছে তোমার এই যে যতটুকু বের হয়। ঠিক আছে, এখন বের হওয়ার পরিমাণটা যদি তোমাকে আদিটা দেওয়া থাকে, তাহলে আমরা বলবো আদি এর এত, মানে B1 এর এত। ঠিক আছে, যদি তোমাকে আদিটা দেওয়া থাকে যে প্রাথমিক আয়তনের এত, যদি প্রাথমিকটার দেওয়া থাকে প্রাথমিক, আর যদি শেষেরটার দেওয়া থাকে তখন আমরা এটাকে লিখবো, যে প্রাথমিকটা দেওয়া থাকে তাহলে আমরা বলবো B1 এর এত অংশ, আর যদি তোমাকে শেষেরটা দেওয়া থাকে তাহলে আমরা বলবো B2 এর এত অংশ। লিখে তারপর আমরা একটা ইকুয়েশন দাঁড় করায় ফেলবো, দুইটাকে B1 এর মাধ্যমে প্রকাশ করবো অথবা দুইটাকে B2 এর মাধ্যমে প্রকাশ করবো, কাজ হয়ে গেল, শেষ। তাহলে চলো আমরা এরকম টাইপের আরও দু একটা ম্যাথ করে ফেলি। তোমাকে বলছে একটি 500 মিটার কিউব আয়তনের গড়ের বাতাসের তাপমাত্রা হচ্ছে তোমার 60 ডিগ্রি সেলসিয়াস। এয়ার কুলার ব্যবহার করার জন্য বাতাসের তাপমাত্রা কমে 30 ডিগ্রি সেলসিয়াস হলো। যদি গড়ে বায়ুচাপ সমান থাকে তবে শতকরা কত ভাগ বাতাস গড়ের মধ্যে আসবে অথবা বাইরে যাবে। এই ম্যাথটা হচ্ছে কি আমাদের প্রায়ই হচ্ছে উল্টাপাল্টা লাগায় দিই, তাহলে এই ম্যাথটা একটু ভালো করে হচ্ছে কি আমাদের কিন্তু চিন্তা করতে হবে। তাহলে চলো আমরা দেখি ব্যাপারটা কি বলছে। তো আমরা কিন্তু জানি যে ভলিউম যেটা, ভলিউম কিন্তু তোমার তাপমাত্রার সমানুপাতিক। তাহলে তোমার যদি হচ্ছে তাপমাত্রা কমে তাহলে অবশ্যই কিন্তু ভলিউম কমবে। ঠিক আছে, তাহলে ধরো গড়ের যে ভলিউম, গড়ের ভলিউম কিন্তু বাড়বে না, গড়ের ভলিউম ফিক্সড। গড়ের ভলিউম অবশ্যই তোমার 500 মিটার কিউবেই, গড়ের ভলিউম চেঞ্জ হবে না। তো গড়ের বাতাসের তাপমাত্রা ছিল 60 ডিগ্রি সেলসিয়াস, মানে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটার ভিতর বাতাস ছিল। এয়ার কুলার ব্যবহার করে তাপমাত্রা তুমি হচ্ছে 23-এ নিয়ে আসছো, তাহলে তাপমাত্রা তুমি কমাইছো, তার মানে অবশ্যই কী হবে, তোমার ভলিউমটাও কমবে। এখন আমরা দেখব এই যে 500 মিটার কিউব যে হচ্ছে বাতাস ছিল, এই বাতাসটার আয়তন 30 ডিগ্রি সেলসিয়াসে আসলে কত হয়। ঠিক আছে, আমাদের প্রথম কাজ তাহলে দেখো কোনটা, B1/T1 সমান হচ্ছে তোমার B2/T2। আমরা দেখব ওই যে তাপমাত্রা 37 থেকে যদি আমরা 23-এ আসি, তাইলে ওই যে 500 মিটার কিউব যে বাতাসটা ছিল এইটা কমে কত হয়। ঠিক আছে, আমরা কিন্তু এখানে একটা ব্যাপার অলরেডি ফাইনাল হয়ে গেছি বা নিশ্চিত হয়ে গেছি, এখানে কিন্তু বাতাস কি বাহির থেকে বাতাস রুমের ভিতর আসবে, কারণ তাপমাত্রা যেহেতু কমতেছে তাহলে ভলিউমও কমবে, মানে 500 মিটার কিউব কমে আরও কিছুটা সামথিং কমবে, তাহলে হচ্ছে গড়ে একটা শূন্যতা সৃষ্টি হবে, তো বাতাসটা কি বাহির থেকে আসবে। তাহলে আমরা এটা ফিক্সড যে হচ্ছে বাহির থেকে আসবে,
মানে ভিতরে আসবে, গড়ের মধ্যে আসবে আর কি। এটা হচ্ছে কি আমরা অ্যান্সারটা পাবো। তো আমরা দেখবো এখন যে কী পরিমাণ বাতাস আসবে, শতকরা কত ভাগ, এটা বের করতে বলছে। তাহলে আমরা দেখি যে 37 থেকে যদি আমি 23-এ আসি, তাহলে আমার ভলিউমটা যে 500 মিটার কিউব, এটা আসলে কত ভলিউম হয়। তাহলে B2 সমান তোমার হবে B1 ইন্টু T2 বাই হচ্ছে তোমার T1। তাহলে আমরা পাচ্ছি B1 যেটা, এটা হচ্ছে ছিল তোমার 500 মিটার কিউব ইন্টু T2 হচ্ছে তোমার 23 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তার মানে হচ্ছে তোমার 296 কেলভিন। আমাদের অলওয়েজ কেলভিন একক ইউজ করতে হবে। আর T1 যেটা, এটা ছিল হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস, মানে 310 কেলভিন। তাহলে আমরা দেখি যে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই আগের যে বাতাসটা ছিল ওর ভলিউম কত হয়। তাহলে 500 ইন্টু 296 ভাগ হচ্ছে তোমার 310। তাহলে তোমার এখানে দেখতেছি আমরা হচ্ছে 477, আমি দশমিকের পরে আর নিচ্ছি না, 477 মিটার কিউব। তাহলে খেয়াল করো, ওই যে গড়ের ভলিউম ছিল 500 মিটার কিউব, 500 মিটার কিউব। তাহলে শুরুতে বাতাস কত ছিল? 500 মিটার কিউবেই ছিল। যখন তাপমাত্রা আমি কমায় ফেলছি, তখন এই বাতাসটাই, ঠিক আছে, এই বাতাসটাই কততে চলে আসছে, এই বাতাসটাই কিছুটা সংকুচিত হয়ে 477-এ চলে আসছে, ঠিক আছে, 477 মিটার কিউবে চলে আসছে। তাইলে এই পাশে যে শূন্যতাটা তৈরি হয়েছে, এটা অবশ্যই কি বাহির থেকে বাতাস এসে আবার পূর্ণ করবে। তো কতটুকু বাতাস আসবে নতুন করে বলো তো? ওই যে গড়ের আয়তন তো সেমি, গড়ের আয়তন তো চেঞ্জ হবে না, 500ই থাকবে। তাহলে নতুন করে আরও 23 মিটার কিউব বাতাস আসতে হবে, মানে 500 মাইনাস 477, যেটা শূন্যতা তৈরি হয়েছে আর কি। তাহলে নতুন করে বাতাস আসবে, ঠিক আছে। তাহলে নতুন করে, সুতরাং নতুন করে বাতাস আসবে, ভিতরে ঢুকবে 23 মিটার কিউব। এখন তোমাকে বলছে শতকরা কি পরিমাণ বাতাস গড়ের মধ্যে আসবে। তাহলে আমরা দেখলাম যে নতুন করে বাতাস আসতেছে 23 মিটার কিউব। জাস্ট আমরা পরিমাণটা কাউন্ট করতেছি, কোন এনভায়রনমেন্টে 23 মিটার কিউব, এটা কোনো ম্যাটার না, ঠিক আছে। এটা তো আমরা বুঝতেই পারতেছি যে আসলে হচ্ছে যে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নতুন করে তোমার 23 মিটার কিউব বাতাস আসতেছে। তো আমরা জাস্ট পরিমাণটা এখানে আমরা দেখতেছি। তাহলে হচ্ছে আমাদের যখনই শতকরা পরিবর্তন বলবে তখনই পরিবর্তন বা আদি। তাহলে আমরা এখানে দেখতেছি যে পরিবর্তন মানে নতুন করে আসতেছে 23, আর আদিতে ছিল তোমার 500, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার কাজ। তো এখানে যেটা হচ্ছে পার্সেন্টেজ বো, সেটা হচ্ছে তোমাদের আনসার ইন্টু 100%। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে তোমাদের এরকম টাইপ ম্যাথ আসতে পারে যে কখন ভিতরে আসবে বা কখন বাইরে যাবে, এটা আগে আমাদের জানতে হবে। তারপর কি পরিমাণ আসবে, কি পরিমাণ যাবে সেটা বের করে তারপর হচ্ছে আদিটা দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে গড়ের আয়তন। ওকে, এটাও সেম আগের ম্যাথ, জাস্ট আগে যে গড়ের আয়তনটা সেটা একদম সরাসরি তোমার দেওয়া ছিল। আর এটা হচ্ছে গড়ের ডাইমেনশনটা দেওয়া আছে, যে গড়ের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 15, প্রস্থ হচ্ছে কি 12, আর হচ্ছে উচ্চতা হচ্ছে 8। তার মানে তোমার আয়তনটা আগে বের করে তারপর হচ্ছে তোমার কাজটা করতে হবে। তাহলে হোমওয়ার্ক এটা। এখন সিমিলার টাইপের অনেকগুলো ম্যাথ আছে যেগুলো তোমাদের সবগুলো হোমওয়ার্ক থাকবে। এটাও সেম। তাপমাত্রা বাড়লে তোমার হচ্ছে কি বাতাস বের হয়ে যাবে, আর তাপমাত্রা কমলে অবশ্যই বাহির থেকে ভেতরে ঢুকবে। আচ্ছা, এখন বের হয়ে যাওয়া গ্যাসের পরিমাণ, এটা এখন আমরা হচ্ছে ভর হিসেবে কাউন্ট করব। আমরা তো মাত্র দেখলাম হচ্ছে কি আমরা আয়তন হিসেবে কীভাবে কাউন্ট করতে পারি। আয়তন দুইভাবে হইতে পারে, প্রাথমিক আয়তনের, শেষ আয়তনের। ওইটা আমরা একটা সামারি করে দিছি, যেটা সামারিটা মুখস্থ করবা। আর পরে আমরা যেগুলো করলাম যে ঘরের ভিতর ঢুকবে বা বের হয়ে যাবে শতকরা, ওইটাও ইজি আছে। তো এখন আমরা যেটা, সেটা হচ্ছে কি গ্যাসের পরিমাণ মানে ভর হিসাবে কাউন্ট করব। তো ভর হিসাবে কাউন্ট করাটা ইজি। আয়তন হিসাবে কাউন্ট করলে তো আমরা হচ্ছে আদি আয়তন নাকি শেষ আয়তন, বা হচ্ছে নতুন করে বাতাস ভিতরে ঢুকবে নাকি হচ্ছে বের হয়ে যাবে, এটা কিন্তু আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে আসলে আমরা কাজটা করব কি। কিন্তু বরের জন্য কিন্তু এরকম কোনো কিছু না, বরের জন্য বরং আরও তুলনামূলক অনেক ইজি। তো বরের ব্যাপারটা আমরা কীভাবে কাউন্ট করবো চলো একটু দেখি। যে আমাদের পিবি ইকুয়াল হচ্ছে এনআরটি যে সূত্রটা ছিল, এনটাকে ভেঙে আমরা হচ্ছে গিয়ে ডাব্লিউ আর টি লিখতে পারি, তাই না? তো একটা নির্দিষ্ট গ্যাসের জন্য এম কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, সরি এম কনস্ট্যান্ট আর হচ্ছে গিয়ে আর কনস্ট্যান্ট। চেঞ্জ হইতে পারে কি পি অথবা বি অথবা টি, এগুলো চেঞ্জ হইতে পারে। তো আমরা হচ্ছে গিয়ে এই জন্য এম আর আর কে বাদ দিয়ে আমরা হচ্ছে যদি একটা ইকুয়েশন ফর্ম করি, তাহলে ইকুয়েশনটা হবে এরকম, P1 B1 সমান হচ্ছে গিয়ে, দুইটা ইকুয়েশন আমরা ফর্ম করতেছি, সমান হচ্ছে গিয়ে W1 T1 W2 T2, ঠিক আছে। বা তুমি এটাকে ইচ্ছা করলে এরকমভাবে লিখতে পারো। ওকে, আপাতত এটাই থাকুক, যে আমরা এখানে অনেকগুলো একসাথে চেঞ্জ করতেছি। তো কোনোটা যদি ফিক্সড থাকে,
সেম আগের মতোই, যদি তোমাকে বলে তাপমাত্রা ফিক্সড তাহলে আমরা টি কোথাও লিখবো না, যদি তোমাকে বলা হয় প্রেশার ফিক্সড তাহলে আমরা হচ্ছে গিয়ে পি কোথাও লিখবো না, যদি বলা হয় ভলিউম ফিক্সড তাহলে আমরা বি কোথাও লিখবো না। আর যদি সবগুলোই চেঞ্জ হয় তাহলে আমরা এরকমভাবে আর কি সূত্রটা দেখে রাখলাম। সূত্রটাকে তোমাকে যদি হচ্ছে কি বরের পরিবর্তে মূল সংখ্যা বের করতে বলে তাহলে আমরা হচ্ছে কি আরও ইজি হয় যে আমরা তখন ওই যে P1 B1 সমান N1 T1 মানে এরকমভাবে আর কি আমরা শিখবো, মানে ডাব্লিউ জায়গায় জাস্ট আমরা মূল সংখ্যা বসিয়ে দেবো। তো এটা হচ্ছে কি বর যদি বলে কখনো, তাহলে চলো আমরা দেখি এখানে কি বলছে। বলছে এ ফ্লাক্স ইজ ফিল্ড উইথ 13 গ্রাম অফ অ্যান আইডিয়াল গ্যাস, মানে 13 গ্রাম, তার মানে পরিমাণটা দেওয়া আছে বর, তাহলে আমরা ডাব্লিউ ইউজ করবো 27 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ইটস টেম্পারেচার ইজ রেজ টু 52 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে গিয়ে অ্যান্ড ইটস টেম্পারেচার মানে এটা মানে শুরুতে যে তাপমাত্রাটা ছিল এটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তারপরে এটাকে তাপমাত্রা বৃদ্ধি করে 52 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয়েছে। দ্য মেস অফ দ্য গ্যাস দ্যাট হ্যাজ টু বি রিলিজড, ঠিক আছে। এখন আমি যদি হচ্ছে গিয়ে তাপমাত্রা বৃদ্ধি করি, ঠিক আছে, আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে গ্যাসের কি প্রেশার বাড়বে, আয়তন বাড়বে, ঠিক আছে। তাই না ব্যাপারটা, আমি তাপমাত্রা বৃদ্ধি করলে অবশ্যই প্রেশারও বৃদ্ধি পাওয়ার কথা, আয়তনও বৃদ্ধি পাওয়ার কথা। তো এখানে বলছে হচ্ছে গিয়ে কি দেখো যে হচ্ছে দ্য মেস অফ দ্য গ্যাস দ্যাট হ্যাজ টু বি রিলিজড টু মেনটেন দ্য টেম্পারেচার of the gas in the flux at 52 degree Celsius and the pressure remaining the same। তাহলে দেখো আমাদের এটা বুঝতেছি যে হচ্ছে কি তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি, তাহলে এটার পার্সপেক্টিভে তোমার ভলিউমও বৃদ্ধি পাওয়ার কথা, প্রেশারও বৃদ্ধি পাওয়ার কথা, ঠিক আছে। এখন তোমাকে বলছে যে প্রেশারটা সেমই রিমেইন করতে হবে, মানে প্রেশারটা যাতে চেঞ্জ না হয় এটা আমার এনশিওর করতে হবে, রিমেইনিং দ্য সেম, তার মানে এই প্রেশারটা যাতে চেঞ্জ না হয় সেটা আমি হচ্ছে গিয়ে এনশিওর করবো। তাহলে প্রেশার যদি আমি চেঞ্জ না করতে দেই, আবার হচ্ছে গিয়ে ফ্লাক্সের যে ভলিউম তো এখানে চেঞ্জ হবে না, তার মানে আমাদের ভলিউম যেটা, ভলিউমটা আমি চেঞ্জ করবো না, তার মানে প্রেশারও চেঞ্জ করবো না, ভলিউমও চেঞ্জ করবো না। কিন্তু তাপমাত্রা তো আমি বাড়াইছি, এইটা দুইটার ফলে, এই তাপমাত্রা বাড়ানোর ফলে ভলিউম অথবা হচ্ছে প্রেশার অথবা দুইটাই আমার বৃদ্ধি পাওয়ার কথা। তো যেহেতু আমি একটাকেও বাড়াচ্ছি না, তাহলে আমার অবশ্যই কী করতে হবে, এখানে যে পরিমাণটা, গ্যাসের যে পরিমাণ, এই পরিমাণটা কিছুটা কমাতে হবে। কারণ পিবি ইকুয়াল এনআরটি সূত্র তুমি দেখো, পিবি ইকুয়াল এনআরটি বা ডাব্লিউ, ওকে এনআরটি আমি লিখি। তো এই টি এর সাথে এন এর সম্পর্কটা কেমন, ব্যস্তানুপাতিক, মানে এনটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক পাবো। তাহলে আমি বলতে পারতেছি যে আমি যদি তাপমাত্রা বাড়াই আর এই সবগুলো কনস্ট্যান্ট থাকে, আমি পি চেঞ্জ করতেছি না, বি চেঞ্জ করতেছি না, আর তো চেঞ্জ করার সুযোগই নেই, তাহলে অবশ্যই আমার গ্যাসের মূল সংখ্যা কমাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এখানে আমার মূল সংখ্যা কমাতে হবে বা ওয়েট আর কি কমাতে হবে। তাহলে আমাদের এখানে দেখো কোনটা কোনটা ফিক্সড, আমাদের এখন আমরা যে সূত্রটা ইউজ করব এই সূত্র আমাদের পি ফিক্সড, তা আমরা এটা লিখবো না, বি ফিক্সড এটা আমরা লিখবো না, তার মানে আমরা লিখবো শুধুমাত্র W1 T1 সমান W2 T2। তাহলে W1 T1 যেহেতু আমরা T2 W2টা বের করবো, তাহলে W2 T2 সমান হচ্ছে W1 T1, ঠিক আছে। তাহলে চলো আমরা W2টা বের করে ফেলি। তাহলে W2 সমান হচ্ছে তোমার, W1 ছিল তোমার 13 গ্রাম, আর T1 যেটা ছিল সেটা হচ্ছে তোমার 27 ডিগ্রি সেলসিয়াসে, মানে হচ্ছে তোমার 300 কেলভিন। আর হচ্ছে তোমার T2 যেটা, T2 হচ্ছে তোমার 52 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 273 প্লাস হচ্ছে 52, তার মানে তোমার 325, ঠিক আছে। তার মানে আমাদের W2 হচ্ছে 13 ইন্টু 300 ভাগ হচ্ছে 325, তার মানে হচ্ছে কি 12 গ্রাম। তার মানে আমাদের এখান থেকে 1 গ্রাম পরিমাণ গ্যাস এখান থেকে বের করে দিতে হবে। আমি যদি হচ্ছে গিয়ে ওই যে 17 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি 27 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমি তাপমাত্রাটা 52-তে নিয়ে যাই, এর পাশাপাশি আমি যদি ভলিউম অথবা হচ্ছে গিয়ে কি প্রেশার কোনোটাই চেঞ্জ করতে না চাই, তাহলে অবশ্যই আমার এখান থেকে 1 গ্রাম গ্যাস বের করে দিতে হবে। আগে ছিল হচ্ছে তোমার কত, আগে ছিল হচ্ছে তোমার 13 গ্রাম, তাই না, এই যে 13 গ্রাম গ্যাস ছিল। তো এখন আমরা দেখতেছি আমি যদি এই কাজটা করি যে তাপমাত্রা বৃদ্ধি করছি কিন্তু ওইগুলো চেঞ্জ হতে দিচ্ছি না, সেই ক্ষেত্রে আমার এই পাত্রে ম্যাক্সিমাম 12 গ্রাম গ্যাস রাখা যাবে, ঠিক আছে। তো আমার এখান থেকে কমাতে হবে, মানে হচ্ছে কি রিলিজ করে দিতে হবে, বের করে দিতে হবে 1 গ্রাম, মানে 1 গ্রাম গ্যাস বের করে দিতে হবে, গ্যাস বের করে দিতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখন এরকম সিমিলার টাইপের অনেকগুলো ম্যাথ আছে যেগুলো তোমাদের নিজেদের করতে হবে আর কি। তো তোমাকে বলছে একটি সিলিন্ডারের রক্ষিত গ্যাসের আয়তন 5 × 10⁻² মিটার কিউব, তাপমাত্রা 300 কেলভিন এবং হচ্ছে চাপ 2.5 × 10⁻, এত প্যাসকেল। ওকে, তাপমাত্রা স্থির রেখে কিছু অক্সিজেন বের করে নেওয়ার পর চাপ কমে এত হয়, ব্যবহৃত অক্সিজেনের ভর কত। তাহলে এখানে তোমাকে কি বের করতে বলছে, ভর বের করতে বলছে। তবে হচ্ছে এখানে তোমার তাপমাত্রাটা স্থির, তাই না।
আচ্ছা, তাহলে সিলিন্ডার যেটা, ঠিক আছে, সিলিন্ডারের যে আয়তন, সিলিন্ডার আয়তনও কিন্তু চেঞ্জ হবে না। তার মানে আমাদের এখানে কোনটা কোনটা স্থির দেখো, টি ফিক্সড, তাপমাত্রা ফিক্সড, আবার ভলিউম যেটা, ভলিউম ফিক্সড। তার মানে আমরা সূত্রে এই দুটো লিখবো না, মানে আমাদের এই যে তাপমাত্রা লিখবো না আর ভলিউম লিখবো না। তার মানে আমরা এখন লিখবো P1/P2 সমান হচ্ছে W1/W2, P1/P2 সমান W1/W2। তাহলে তুমি লিখে ফেলো P1/P2 সমান হচ্ছে তোমার W1/W2, ঠিক আছে। তাহলে শুরুতে প্রেশার কত ছিল, 2.5 × 10⁵। শুরুতে প্রেশার যেটা, এটা হচ্ছে তোমার 2.5। আমি এখন খুব দ্রুত করতেছি, আশা করি তোমরা বুঝতে পারবা, কারণ এখন আমরা এই টাইপের অনেক ম্যাথ করছি, জাস্ট সেম সূত্রই প্রায়। আর ফাইনালি যে চাপটা, সেটা হচ্ছে তোমার 1.3 × 10⁵। তাহলে 1.3 × 10⁵। শুরুতে হচ্ছে তোমার কত গ্রাম ছিল, তাপমাত্রা কমে এত হয়, তাপমাত্রা স্থির রেখে কিছু পরিমাণ গ্যাস বের করে নেওয়ার পর চাপ কমে অক্সিজেনের ভর কত। তো যাই হোক, আমাদের শুরুতে হচ্ছে গিয়ে কত গ্রাম ছিল সেটা কিন্তু এখানে দেয়া নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, PV=nRT সূত্রটা ইউজ করে আগে হচ্ছে গিয়ে প্রাথমিক যে ভর, সেই ভরটুকু আমরা বের করে নিতে পারি। তাহলে চলো হচ্ছে গিয়ে আগে আমরা প্রাথমিক ভরটুকু বের করে নিই। তাহলে আমরা এটা সাইড নোটে করতে পারি, PV=nRT থেকে PV=W/m/RT, যেহেতু আমাদের ভর বের করতে হবে এজন্য আমরা W লিখে ফেললাম। W সমান হচ্ছে তোমার PVM/RT। তো এখন আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিই। প্রেশার কত ছিল শুরুতে, 2.5 × 10⁵, 2.5 × 10⁵, ইন্টু ভলিউম কতটুকু ছিল বলো তো। ভলিউমটা কিন্তু অবশ্যই আমাদের মিটার কিউব ইউজ করতে হবে, কারণ যেহেতু এটা প্যাসকেল ইউজ করছি। তাহলে 5 × 10⁻², এখানে 10⁻², এককটা মিটার কিউবে আছে, তাহলে আমাদের আর একক পরিবর্তন করতে হবে না। ইন্টু অক্সিজেন গ্যাস যেহেতু বলছিল, তাহলে হচ্ছে কি আমাদের আণবিক ভর হচ্ছে 32 বা হচ্ছে RT, আর এর মান হচ্ছে আমাদের 8.31 বসাতে হবে। তাপমাত্রা কত ছিল, 300 কেলভিন, ঠিক আছে, সবই ইজি করে দেওয়া আছে। তার মানে শুরুতে যে আমাদের হচ্ছে এখানে ভরটুকু ছিল, এটা হচ্ছে কি অনেক বেশি আমরা দেখতেছি। তো দেখি আমি ঠিক মতো করলাম কিনা, হয়তো কোথাও ভুল হয়েছে। পি এর মান হচ্ছে 2.5 × 10⁵, আর বেশি হইতে পারে, কোনো ম্যাটার না। পি হচ্ছে গিয়ে 5 × 10⁻², 10⁻², PVM হচ্ছে 32 ভাগ হচ্ছে তোমার আর হচ্ছে 8.31 ইন্টু টি হচ্ছে তোমার 300। তাহলে তোমার হচ্ছে কি 160 গ্রাম। হ্যাঁ, আগে অনেক বড় চলে আসছিল, হয়তো ভুল হয়েছিল, 160 গ্রাম। তাহলে মানে আমরা এখান থেকে দেখতেছি যে হচ্ছে গিয়ে আমাদের গ্যাসের যে ভরটুকু, শুরুতে যে ভর ছিল, এটা ছিল হচ্ছে তোমার 160 গ্রাম। তো তোমাকে হচ্ছে কি যেখানে W1 যেটা, এটা 160 আমরা বসিয়ে দেবো। তো এখান থেকে হচ্ছে আমরা W2টা কত সেটা আর কি আমরা নির্ণয় করবো, ঠিক আছে। তাহলে W2 বের করে তারপর আমরা দেখবো যে কতটুকু অক্সিজেন বের হয়ে গেছে, মানে যেহেতু ভর হিসাবে বলছে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে ভরটুকুই কাউন্ট করবো। তাহলে আমাদের W2 কত সেটা বের করে বিয়োগ করে দিবা, বাদ বাকিটা তোমাদের কাজ। তাহলে ডেল W সমান হচ্ছে কি W2 - W1, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের কাজ, বাদ বাকিটা তোমাদের যে নিজস্ব কাজ। এই সূত্রটা, মানে এই সূত্রটার প্রয়োগ বা হচ্ছে এই ম্যাথটা তোমরা একটু ইজিলিও করতে পারো। তো যেহেতু আমি একাডেমিক এখন দেখাচ্ছি, তো এর থেকে শর্টকাটে আর যাবো না। তো তারপরে হালকা যদি একটু বলে দিই, ওকে, যাই হোক, এটা আপাতত আর দরকার নেই, তোমরা আপাতত এরকম বেই করতে শিখো। ওকে, তারপর দেখো কি বলছে, যে 3°C তাপমাত্রা একটি পাত্রে 27.5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিয়ে 38°C তাপমাত্রা উন্নীত করা হলো। কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, ফলে গ্যাসের চাপ পরিবর্তিত রইল। তো এখানে চাপ আসলে ফিক্সড, মানে চাপ চেঞ্জ হয় নাই, তবে হচ্ছে গিয়ে বেরিয়ে যাওয়া গ্যাসের ভর নির্ণয় করো, ঠিক আছে, ভর তোমাকে বের করতে বলছে। তাহলে এখানে কি চেঞ্জ হয়েছে বলো তো, তাপমাত্রা কিন্তু চেঞ্জ হয়েছে। আর হচ্ছে তোমার যে ভলিউমও কিন্তু চেঞ্জ হয় না, যেহেতু একটা পাত্র ছিল, এই পাত্র হচ্ছে গিয়ে যতটুকু ভলিউম ততটুকুই আসলে হচ্ছে গিয়ে সে গ্যাস ধারণ করতে পারে। তো তুমি তাপমাত্রা যখনই চেঞ্জ করছো, কিছু পরিমাণ হচ্ছে গিয়ে গ্যাস বের হয়ে গেছে, ভর হিসাবে সেটা কাউন্ট করবা। তার মানে এখানে হচ্ছে তুমি তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, সূত্রের তাপমাত্রা ইউজ করবা। গ্যাসের চাপও পরিবর্তিত, মানে চাপ ফিক্সড, চাপ আর সূত্রে লিখতে হবে না, চাপ সূত্রে লিখবা না। তারপর হচ্ছে তোমার ভলিউম যেটা, ভলিউমটা সূত্রে লিখবা না, এম লিখবা আর হচ্ছে টি লিখবা, ঠিক আছে, কাজ শেষ। তো এটা তোমাদের হচ্ছে বাসার কাছে।
ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। আমাদের পরবর্তী ম্যাথে কি বলছে দেখো, এটা আমি একটু অন্য কালার করে দিছি। এটা অন্য কালার করার কারণ হচ্ছে গিয়ে আমরা তো অলরেডি বুঝলাম যে হচ্ছে কোশ্চেনেই দেওয়া থাকতে পারে যে তোমার কি পরিমাণ গ্যাস বের হয়ে গেছে, এটা আয়তন আকারে দেওয়া থাকতে পারে অথবা হচ্ছে গিয়ে কি বড় আকারে দেওয়া থাকতে পারে। আয়তনের জন্য সেটা আদি আয়তন হোক অথবা ফাইনাল আয়তন হোক, মানে তোমাকে তো দেয়া আছে অ্যাটলিস্ট যে আয়তনটা, ঠিক আছে। আবার হচ্ছে গিয়ে কি বরের জন্য কিন্তু সেম, তোমাকে কোশ্চেন সরাসরি বলে দেয় যে কি পরিমাণ বর বের হয়ে গেছে। তবে কিছু টাইপের ম্যাথ আছে যেটা হচ্ছে বর নাকি আয়তন এটা কিন্তু হচ্ছে কি আমাদের উল্লেখ থাকে না, ঠিক আছে। দেখো এখানেই বলছে যে 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি পাত্রে রক্ষিত কিছু পরিমাণ গ্যাসকে উত্তপ্ত করা হলো যতক্ষণ না তার ভেতরের গ্যাসের 1/4 অংশ বের হয়ে যায়। এখন এই যে 1/4 অংশ বের হয়ে যায়, এটা আসলে কি আয়তন বের হয় নাকি হচ্ছে গিয়ে কি বর বের হয়, এটা কিন্তু আমরা শিওর না, ঠিক আছে। বা আয়তন যদি আয়তনের ব্যাপারটা যদি বলা থাকে যে 1/4 অংশ আয়তন বের হয়ে যায়, তাহলে এটা কি আদি আয়তনের বের হয় নাকি ফাইনাল আয়তনের বের হয়, এটাও কিন্তু আমরা শিওর না। তো যখনই এরকম টাইপের ম্যাথ থাকবে তখন আমরা যে কাজটা করব বর হিসাবে কাউন্ট করব, মূল সংখ্যা হিসাবে কাউন্ট করব, ঠিক আছে। যে মূল সংখ্যা বর হিসাবে কাউন্ট করা যায় কথা, মূল হিসাবে কাউন্ট করা একই কথা। তো এই ক্ষেত্রগুলোতে যখনই হচ্ছে কোনো কিছু উল্লেখ দেওয়া না থাকবে তখন আমরা মূল সংখ্যা কাউন্ট করব, মূল সংখ্যা কাউন্ট করব। তাহলে এখানে বলছে কি দেখো যে 4/1 অংশ পরিমাণ বের হয়ে যায়, তখন আমরা বুঝবো যে 4/1 অংশ মূল বের হয়ে গেছে। মানে শুরুতে যদি 4 মূল থাকে তাহলে হচ্ছে 1 মূল বের হয়ে গেছে, শুরুতে যদি 400 মূল থাকে তাহলে 100 মূল বের হয়ে গেছে। পাত্রের আয়তন ও চাপ অপরিবর্তিত থাকলে, তাহলে দেখো আয়তন এবং হচ্ছে চাপ কি ফিক্সড, তাহলে সূত্রে আমরা এটা লিখবো না। পাত্রটিকে কত তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করা হয়েছিল, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, ওই যে আমাদের সূত্র যেটা। এখন একটা ব্যাপার কিন্তু দেখো যে মূল সংখ্যা 4/1 বের হয়ে যাওয়া যায় কথা, আমাদের হচ্ছে গিয়ে কি ওয়েট কিন্তু মানে বর যেটা বড় কিন্তু 4/1 বের হয়ে যাওয়া একই কথা। তাহলে আমরা এই যে এই সূত্রে আমরা কি কি ইউজ করব, ওয়েট আর হচ্ছে গিয়ে টি, এই দুটো ইউজ করব। আমাদের হচ্ছে তখন কিন্তু পি আর বি ফিক্সড, এখানে বলেই দিচ্ছে আয়তন এবং চাপ পরিবর্তিত থাকলো, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো কি W1 T1 সমান হচ্ছে তোমার W2 T2। তুমি ইচ্ছা করলে ডাব্লিউ জায়গায় মূল সংখ্যাও লিখতে পারতাম, কারণ মূল সংখ্যাটাকে ভেঙেই কিন্তু আমরা ডাব্লিউ নিয়ে আসছিলাম, ঠিক আছে। তাহলে W1 এটাকে আমরা জাস্ট হচ্ছে ডাব্লিউ ধরে নিলাম যেহেতু পরিমাণ দেওয়া নেই। আর T1 যেটা শুরুতে ছিল 47 ডিগ্রি সেলসিয়াস, তাই না। তাহলে 47 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে তোমার 320, তাহলে শুরুতে যে তাপমাত্রা সেটা হচ্ছে তোমার 320 কেলভিন। W2 দেখো কত তাপমাত্রা তুমি চেঞ্জ করছো, বৃদ্ধি করছো, এতে করে হচ্ছে গিয়ে কিন্তু কিছু পরিমাণ গ্যাস বের হয়ে গেছে, ঠিক আছে। তো বের হয়ে গেছে তার মানে হচ্ছে W2টা অবশ্যই কম, ঠিক আছে। W2টা কিন্তু অবশ্যই কম। এবং কতটুকু বের হয়েছে, W1 থেকে কিন্তু বের হয়েছে, শুরুতে যে হচ্ছে ভলিউমটা ছিল মানে W যে ছিল এখান থেকে বের হয়েছে, এখান থেকে বের হয়েছে কতটুকু W এর 1/4 অংশ। দেখো তাহলে ফাইনালি আমার কতটুকু ওয়েট থাকবে, শুরুতে ছিল আমার ডাব্লিউ, এখান থেকে কিছুটা কমছে মানে বের হয়ে গেছে, বলছে এত অংশ বের হয়ে গেছে। তাহলে আমার এই ডাব্লিউ থেকে W/4 পরিমাণ আমার বিয়োগ করতে হবে। তাহলে আমাদের 4 হচ্ছে লসাগু, তাহলে হচ্ছে আমাদের 3W। তার আমাদের ফাইনাল যেটা ফাইনাল যে হচ্ছে ওয়েটটা সেটা হচ্ছে 3W/4, ঠিক আছে। তার মানে আমাদের W এখানে কাটাকাটি করে ফেলবো, W আর W আমাদের হচ্ছে কাটাকাটি। তার মানে আমাদের ফাইনালি থাকতেছে দেখো কি, ফাইনালি আমাদের এখানে থাকবে, আমাদের এখানে তো T2 আছে তাই না, T2 তো আমাদের বের করতে হবে T2। তাহলে আমাদের T2 থাকবে হচ্ছে গিয়ে 4 × 320 বাই হচ্ছে তোমার 3। তাহলে 4 × 320 ভাগ হচ্ছে তোমার 3, তাহলে তোমার হচ্ছে গিয়ে ফাইনালি 426 কেলভিন। তাহলে T2 যেটা, সুতরাং T2 সমান তোমার 426 কেলভিন। তার মানে তোমাকে বলছে যে পাত্রটিকে কত তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করা হলে তোমার এই ঘটনাটা ঘটবে। তাহলে আমাদের T2 পাইছি 426 কেলভিন, বা এটাকে তুমি সেলসিয়াসে যদি বলো তাহলে হচ্ছে গিয়ে 273 বিয়োগ করে দাও, তাহলে তোমার হচ্ছে গিয়ে 153 ডিগ্রি সেলসিয়াস। তুমি যে 153 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এরকমভাবে উত্তপ্ত করো তাহলে যে 4/1 পরিমাণ এখান থেকে বের হয়ে যাবে, ঠিক আছে ব্যাপারটা। তো এরকমভাবে আসলে ম্যাথগুলো করতে হবে। যখনই তোমাকে কিছু দেয়া না থাকবে যে আয়তন নাকি হচ্ছে গিয়ে বর, এরকম যখনই দেওয়া না থাকবে তখন তুমি বড় কনসিডার করবা, ঠিক আছে, বা মূল সংখ্যা কনসিডার করবা। মূল সংখ্যা কনসিডার করলেও সেমই আসতো, মানে জাস্ট একটা লাইন আমরা হয়তো এক্সট্রা লিখতাম যে হচ্ছে গিয়ে N1 T1 সমান তোমার N2 T2, বা এক্সট্রা লাইনও লিখতে হইতো না, তখন তুমি N2টাকে ওই যে N1 - N1 এর 1/4 লিখতাম,
ঠিক আছে, মানে একই ব্যাপার। ওকে, তাহলে চলো আমরা দেখি পরবর্তীতে আর কি ম্যাথ আছে। তো এই ম্যাথটা কি বলছে যে 30 মিটার কিউব আয়তনের একটি উন্মুক্ত ঘরের তাপমাত্রা সূর্যের তাপে 17 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে 27 ডিগ্রি সেলসিয়াস হলো। গড়ের অভ্যন্তরে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে গিয়ে 10⁵ প্যাসকেল স্থির থাকে। তার মানে হচ্ছে গিয়ে গড়ের যে তাপমাত্রাটা এটা স্থির, আর হচ্ছে গ্যাসের যে ভলিউম তো হচ্ছে গিয়ে চেঞ্জ হবে না। আর উন্মুক্ত গড়, এটা থেকেই আমরা বুঝতে পারি যে হচ্ছে বায়ুমণ্ডলীয় যে চাপ এটা চেঞ্জ হবে না। উন্মুক্ত গড় মানে তার প্রেশার কখনো চেঞ্জ হবে না, মানে বায়ুমণ্ডলীয় চাপ যেটা অলওয়েজ এটাই বিরাজ করবে। আচ্ছা, বায়ুমণ্ডলীয় চাপ এত স্থির থাকে, তাহলে চাপ স্থির। প্রাথমিক ও অন্তিম তাপমাত্রায় গড়ের অভ্যন্তরে অণুর সংখ্যা যথাক্রমে এন ইনিশিয়াল, ঠিক আছে, অণুর সংখ্যা বলছে, মূল সংখ্যা বলে নাই, এন ইনিশিয়াল এবং এন ফাইনাল হলে এন ফাইনাল মাইনাস এন ইনিশিয়ালের মান কত, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো সূর্যের তাপে গড়ের তাপমাত্রা হচ্ছে গিয়ে কত, 17 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 হয়েছে, মানে গড়ের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাইছে। তাহলে গড়ের তাপমাত্রা যদি তোমার বৃদ্ধি পায়, ঠিক আছে, গড়ের তাপমাত্রা যদি তোমার বৃদ্ধি পায়, তাহলে গ্যাস কি বাতাস থেকে মানে হ্যাঁ, বাতাস কি গড়ের ভিতরে আসবে নাকি বের হয়ে যাবে? আমরা কিন্তু একটু আগেই পড়ছি যে তাপমাত্রা বাড়লে কিন্তু গ্যাস বের হয়ে যায়, ঠিক আছে, যেহেতু চাপ সেম থাকবে, এখানে চাপ স্থির থাকে, আবার হচ্ছে তোমার গড়ের যে আয়তন এটা হচ্ছে তোমার ফিক্সডই থাকে। তো সেই ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে অবশ্যই কিছু পরিমাণ বাতাস তোমার রুম থেকে বের হয়ে যাবে। এখন রুম থেকে যদি বের হয়ে যায় তাহলে ফাইনালি হচ্ছে কিন্তু অবশ্যই কম হবে, মানে এখানে অ্যান্সারটা কিন্তু নেগেটিভ হবে, প্রাথমিক এবং অন্তিম। তো যাই হোক, জাস্ট আমরা পার্থক্যটা এখান থেকে বের করব। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, পিবি ক্যালেনারটি সূত্র, যেটা পিবি ক্যালেনারটি আমরা সূত্রটা ইউজ করব। তো আমরা এখানে হচ্ছে মূল সংখ্যাটাকে মানে পরিমাণ যেহেতু বলছে গ্যাসের অণুর সংখ্যা, তাহলে N/Na RT, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন লিখলাম শুরুর যে ব্যাপারটা। তো এই ক্ষেত্রে দেখো প্রেশার এবং ভলিউম কিন্তু ফিক্সড, তাই না? ব্যাপারটা প্রেশার আর ভলিউম হচ্ছে তোমার এখানে ফিক্সড। তো যেহেতু আমাদের এন এর মানটুকু নির্ণয় করতে হবে, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা সবথেকে ইজি যে উপায়টা, আমরা দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে গিয়ে পিবি সূত্রটা আবার প্রয়োগ করলাম। এটা ধরো হচ্ছে গিয়ে N1, এটাকে আমরা লিখলাম N2, এনে তো আর চেঞ্জ হবে না, আর T2, এটা হচ্ছে T1। তো আমরা যদি দুইটা যদি বিয়োগ করে দিই, তোমাকে যেহেতু এখানে কী বের করতে বলছে বলো তো, এন ফাইনাল মাইনাস এন ইনিশিয়াল বের করতে বলছে। তো আমরা হচ্ছে এখান থেকে এই যে N2 আমি যদি হচ্ছে 2 নম্বর ইকুয়েশন মাইনাস 1 নম্বর করে দিই, 2 নম্বর ইকুয়েশন মাইনাস হচ্ছে গিয়ে 1 নম্বর ইকুয়েশন করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব যে এন ফাইনাল মাইনাস এন ইনিশিয়াল পাবো। তাহলে এন ফাইনাল মাইনাস এন ইনিশিয়াল পেয়ে যাব। তাহলে এন ফাইনাল মাইনাস এন ইনিশিয়ালের মানটা কত হবে, এই যে এটা থেকে আমি যেহেতু এটা বিয়োগ করছি, তাহলে এন ফাইনাল মাইনাস এন ইনিশিয়ালের সাথে আমি আর কি কি পাচ্ছি, আচ্ছা T1 ব্যাপারটাও থাকবে, তাই না, N1 আর T1। ওকে, তাহলে চলো আমরা এইখান থেকে যে কাজটা করি, এটাকে আমরা এন এর ফরম্যাটে নিয়ে আসি। তাহলে এন এর ফরম্যাটে যদি আমি নিয়ে আসি, তাহলে N1টা সমান কত পাবো অ্যাকচুয়ালি, N1টা পাবো আমরা হচ্ছে গিয়ে পি বি এন এ বাই হচ্ছে গিয়ে আর T1, তাই না ব্যাপারটা? তো আমি যদি হচ্ছে গিয়ে যে এখানে এন ফাইনালের ব্যাপারটা চিন্তা করি, তাহলে দেখো এখানে কোনগুলো কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট, এন এ কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, মানে এই ব্যাপারগুলো কনস্ট্যান্ট। তার মানে আমি যদি এই এন ফাইনালেরটা লিখতাম তাহলে আমি এই 4টা কনস্ট্যান্ট পাইতাম, আর T2টা পাইতাম, বা টি ফাইনালটা আর কি পাইতাম। তো যেগুলো কনস্ট্যান্ট এগুলো হচ্ছে কি আমরা সামনে নিয়ে আসি। তাহলে পি বি এন এ বাই হচ্ছে আর, আর আমরা এটা কিন্তু উল্টা আকারে পাচ্ছি 1/T2, তাহলে আমরা পাবো হচ্ছে 1/T2 মাইনাস 1/T1, মানে হচ্ছে ইনিশিয়াল ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটাকে T2টাকে ফাইনাল বলতে পারো, এটাকে ইনিশিয়াল বলতে পারো। তাহলে এখন জাস্ট হচ্ছে মান বসিয়ে দিলে তোমার কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে পি কত ছিল বলো তো, বায়ুমণ্ডলীয় চাপ ছিল 10⁵ প্যাসকেল, তাহলে 10⁵, যেহেতু প্যাসকেল তাহলে আমরা ভলিউমের একক যেটা এটা মিটার কিউব ইউজ করবো, তাহলে 30 মিটার কিউব ছিল, তাহলে বি এর বের হচ্ছে 30 মিটার কিউব। এন এ যেটা এটা তো 6.023 ইন্টু 10⁻23 আমরা মুখস্থ জানি, আর এর মান হচ্ছে 8.31, আর বাদ বাকি থাকতেছে তোমার এই যে 1/T2টা হচ্ছে নিচে, আগে হচ্ছে T1, তাহলে T2 হচ্ছে গিয়ে সরি আগে হচ্ছে T2, তাহলে T2টা হচ্ছে তোমার 27 ডিগ্রি সেলসিয়াস ছিল, মানে হচ্ছে তোমার 300 মাইনাস 1/17 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 290।
290। তাহলে এখানে তুমি মান বসালে যেটা পাবা সেটা হচ্ছে তোমার অ্যান্সার, মানগুলো হচ্ছে তোমরা বসিয়ে ফেলবা। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো এরকমভাবে আর কি করবা, এখানে কিন্তু একটা নেগেটিভ মান আসবে। তো আমরা যে কাজটা করবো, আমরা ফাইনালি হচ্ছে কি মডিউলাস মানটুকু আর কি বসাবো, কারণ তোমাকে বলছে গড়ের অভ্যন্তরে অনুসংখ্যা যথাক্রমে এত হলে এন ফাইনাল মাইনাস এন ইনিশিয়াল, মানে পার্থক্যটা আর কি, তুমি পার্থক্যটা বসালেই হয়েছে। তো তুমি এই অ্যান্সারে যদি নেগেটিভ মানও আসে, তুমি জাস্ট হচ্ছে কি মডিউলাস মানটুকু বসাবা। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো এরকমভাবে তোমরা হচ্ছে কি এই ম্যাথগুলো করে ফেলবা। আমরা হচ্ছে কি আজকে আরেকটা ব্যাপার হচ্ছে কি বলছিলাম হচ্ছে কি ঘনত্বের সাথে সম্পর্কটা, সেটাও একটু দেখিয়ে ফেলি। ওকে, চলো আমরা একটু দেখিয়ে ফেলি ঘনত্বের সাথে, সরি ঘনত্বটা। তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমাদের আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে গ্রাফ স্পেশাল, গ্রাফের দু একটা ম্যাথ। তো এর মধ্যে হচ্ছে গ্রাফের প্রথম যে ম্যাথ, এই ম্যাথটা হচ্ছে কি আমরা লাস্ট ক্লাসে করছি, ঠিক আছে? প্রথম লেকচারে হয়তো করছিলাম, এটা হোমওয়ার্ক আবার দেখবা যে হচ্ছে টেস্ট করবা যে পারতেছো কিনা। তো এইটা হচ্ছে গিয়ে তুমি দুইভাবে করতে পারো এই ম্যাথটা। এখানে যদি থিটাটা দেয়া থাকতো তখন হয়তো তুমি একটা মেথড ইউজ করতা। তো যেহেতু থিটা দেয়া নেই, তাহলে হয়তো তুমি হচ্ছে কি অন্য একটা মেথড ফলো করতে পারো। তো থিটা দেওয়া থাকলে আমাদের সরলরেখার ইকুয়েশনের মাধ্যমে করতে হবে, এটা আমরা দেখব। তো এই ম্যাথটা যদি আমরা করি, তাহলে এটা হচ্ছে তুমি দেখো যে এখানে দেখো ডিগ্রি সেলসিয়াস এককে কিন্তু তোমার তাপমাত্রাটা দেয়া এক্স অক্ষ বরাবর, আর ওই অক্ষ বরাবর তোমার কি ভলিউমটা দেয়া। তাইলে এই পয়েন্টটা মানে কি? এই পয়েন্টটা মানে হচ্ছে এখানে তোমার তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর 0 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তার একটা ভলিউম কিন্তু অলরেডি এখানে আমরা দেখতেছি আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি বলি, তাহলে এরকমভাবে বলবো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে ভলিউমটা, এই ভলিউমটা আমরা দেখতেছি 100 মিটার কিউব বা 100 লিটার, যেহেতু কোনো ইউনিট দেওয়া নেই, আমরা 100 একক বলি, 100 একক। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার যে ভলিউমটা, এটা হচ্ছে 100 একক। তো তুমি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করে দেখো কোথায় চলে গেছো। তাপমাত্রা বৃদ্ধি করে যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে কিন্তু তাপমাত্রা আমরা দেখতেছি কত, প্রথমটা যেটা এটা হচ্ছে তোমার তাপমাত্রার মান, আর দ্বিতীয়টা হচ্ছে তোমার কি ওয়াই অক্ষ বা হচ্ছে ভলিউমের মান। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টের তাপমাত্রা আমরা দেখতেছি 273 ডিগ্রি সেলসিয়াস, ইউনিটটা কিন্তু সেলসিয়াস এককে দেওয়া আছে। তো আমরা পড়ছিলাম কি যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1 ভাগ করে ভলিউম বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়। তো যেহেতু আমরা তাপমাত্রা বাড়াচ্ছি, তাহলে আমি যদি বলি বি 273 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 ডিগ্রি সেলসিয়াসে তোমার ভলিউমটা কত হবে? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে যতটুকু ভলিউম ছিল সেটা তো থাকবেই। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে ভলিউম কত ছিল বলো? 100 ছিল, এটা তো আমাদের থাকবেই। প্লাস এটার সাথে আরও যোগ হবে কত? এই 100 এর প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য 273 ভাগের 1 ভাগ করে হ্রাস পায় বা বৃদ্ধি পায়। তাহলে 100 এর 273 ভাগের 1 অংশ, ঠিক আছে, বা 100/273, এতটুকু অংশ চেঞ্জ হয় 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য। কিন্তু আমরা তাপমাত্রা বৃদ্ধি করছি কত বলো তো? 273 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছি, ঠিক আছে? তো এর জন্য আমরা 273 গুণ করবো, তাহলে 100 হয়ে যাবে আমাদের 200। তো তুমি ইচ্ছা করলে এই সূত্র ইউজ করতে পারো, যেহেতু গ্রাফ দেওয়া আছে এরকমভাবে ইউজ করাই বেটার, একক, অথবা তুমি অন্য একক ইউজ করতে পারো। ওই যে মেইন যে আমাদের সূত্রটা, এটা যেহেতু আমাদের টি আর বি, তাহলে B1/T1 সমান B2/T2, তুমি ইচ্ছা করলে এই সূত্র ইউজ করতে পারো, তুমি যেটা ইউজ করো কোনো ম্যাটার না। তাহলে চলো আমরা এই গ্রাফ রিলেটেড আরেকটা ম্যাথ করে ফেলি। তাহলে গ্রাফ রিলেটেড আরেকটা ম্যাথ হচ্ছে, এখানে তোমাকে বলছে যে বি বনাম টি লেখচিত্র এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তোমার 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় B2 এর মান, বি এর মান কত? মানে তুমি একটা গ্রাফ বা একটা লেখচিত্র তুমি অঙ্কন করতেছো। তো চলো আমরা একটা লেখচিত্র অঙ্কন করে নিই। ওকে, তাহলে তোমাকে দেখো কি বলছে যে বি বনাম টি, ঠিক আছে? তাহলে এই পাশে হচ্ছে তোমার ভলিউম, আর এই পাশে হচ্ছে তোমার তাপমাত্রা, আর তাপমাত্রাটার একক হচ্ছে তোমাকে বলেছে ডিগ্রি সেলসিয়াস একক। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই কথাটা মানে কি বলতো? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করার কথাটা মানে হচ্ছে এই যে রেখাটা, এইটা যদি একটা সরলরেখা হয়, তো অবশ্যই এখানে একটা সরলরেখার ইনফরমেশনই দেওয়া আছে। তাহলে এই সরলরেখাটার ডাল হচ্ছে গিয়ে tan 45 ডিগ্রি। সরলরেখায় তোমরা অলরেডি পড়ে আসছো যে হচ্ছে আমরা রেখার ডাল বলতে কি বুঝি, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যত কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে তোমার রেখার ডাল। তাহলে হচ্ছে tan 45 ডিগ্রির মান হচ্ছে কি তোমার 1। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি এই যে রেখাটা, এই রেখাটার ডাল হবে 1। আর এই ডালটাকে ইচ্ছা করলে আমরা del y বাই del x ও বলতে পারি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু এই অঙ্কের জন্য কিন্তু del y আর del x এই কথাগুলোর মানে হচ্ছে কি del y বলতে del b আর del x বলতে হচ্ছে del t।
তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে হচ্ছে তোমার এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে ডেল বি বাই ডেল টি সমান কত হবে 1 হবে। মানে খুবই সিম্পল লজিক কিন্তু দেখো আমরা গ্রাফ কিন্তু অঙ্কন না করেই মানে হচ্ছে কি হয়তো একটা রেখা আমরা এখানে অঙ্কন করতাম যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে বা রেখাটা আসলে এখানে হইতো না কারণ যেহেতু ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো আর হচ্ছে তোমার কি হয় না যে ভলিউমটা তো আর 0 হয় না, তো হয়তো রেখাটা এরকম হয়তো দেখতে, তোমার তো রেখাটা দেখতে এরকম হয়তো। ঠিক আছে, তো এটা মিন করে হচ্ছে গিয়ে গ্যাসের ভলিউমটা হচ্ছে কখন 0 হবে। তো এটা কিন্তু হচ্ছে ভলিউম, মানে এখানে ভলিউম 0, এই পয়েন্টে ভলিউম 0, তাহলে এখানে ভলিউম 0, এখানে তাপমাত্রাটা হচ্ছে তোমার -273 ডিগ্রি সেলসিয়াস, তাই তো ব্যাপারটা। আর এখানে কিন্তু একটা অবশ্যই ভলিউম থাকবে। তো এই তো একটা রেখা, তোমাকে যদি রেখাটা অঙ্কন করতে বলতো তখন আমরা হয়তো এরকম রেখাটা অঙ্কন করতাম। রেখা অঙ্কন করার দরকার নেই। ডাল সমান হচ্ছে 10 45 ডিগ্রি, এটার মান হচ্ছে 1, আর আমরা ডালকে এটাও বলতে পারি ডেল ওয়াই বাই ডেল এক্স। আর ডেল ওয়াই বাই ডেল এক্স হচ্ছে কি এই গ্রাফের জন্য ডেল বি বাই ডেল টি। তার মানে ডালের মান যেহেতু আমরা 1 পাইছি, তাহলে আমরা বলতে পারি ডেল বি বাই ডেল টি সমান হচ্ছে 1, সুতরাং আমরা বলতে পারি ডেল বি সমান ডেল টি। মানে আমি হচ্ছে এখানে তাপমাত্রা যত চেঞ্জ করব আমার ভলিউমটা কী হবে ততটুকু চেঞ্জ হবে, মানে দুইটার পরিবর্তনই কী হবে সেম হবে। এখন তোমাকে বলছে যে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভলিউমটা কত হবে। তাহলে খুব সিম্পল লজিকে তুমি চলে যাও যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার হচ্ছে গিয়ে যে ভলিউমটা, এই ভলিউমটাকে আমরা কি বলি 0 বলি। তুমি যে এই সূত্রের মধ্যে বসাতে পারো যে ডেল বি বাই ডেল টি, এটা তো সমান 1, এটা তো আমরা বুঝতে পারছি। তাইলে দেখো আমাদের ডেল বি আমরা যদি একদম 0 থেকে চিন্তা করি, মানে এই যে একদম 0 থেকে যদি চিন্তা করি, তো -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার ভলিউমটা হয়ে হচ্ছে 0। তো আমরা হচ্ছে গিয়ে এখানে দুইটা মানে ডেল বির জন্য তো আমাদের দুইটা ভলিউম লাগবে, বা ডেল টি এর জন্য হচ্ছে আমাদের দুইটা টেম্পারেচার লাগবে। তো আমি যদি নিচে বসাই ডেল টি, মানে আমি হচ্ছে গিয়ে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভলিউমটা 0 হয়, তার মানে আমাদের আদি ভলিউমটাকে বলতেছি হচ্ছে গিয়ে 0, আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে ভলিউমটা হবে এটাকে আমি বলতেছি হচ্ছে গিয়ে 25, বি 25, মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে ভলিউমটা, আর মাইনাস আমি লিখতেছি হচ্ছে গিয়ে বি -273। ঠিক আছে, দেখো মানে আমি হয়তো এখানে একটু কমপ্লিকেটেড করে ফেলতেছি, তবে এটা মৌখিক নিয়মে আরও কীভাবে ইজি করতে হয় সেটা আমি বলবো। আর নিচে হচ্ছে আমাদের তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রাটা আমি কতটুকুতে নিয়ে আসছি 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসছি, কত ডিগ্রি থেকে -273 থেকে, তাহলে পরিবর্তন হবে -273, এটার ভ্যালুটা হয়তো তোমার কত 1। ঠিক আছে, তুমি যে এখান থেকে ওইটা বসিয়ে করে ফেলতে পারো। ওকে, তাহলে হচ্ছে আমাদের এইটা বের করতে চাচ্ছি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার ভলিউম কত, আর -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো ভলিউম 0ই, তাহলে আমাদের জাস্ট এটা বের করতে চাচ্ছি, এই 0 লেখার আর দরকার নেই। তাহলে 25 মাইনাস -273 মানে হচ্ছে কি 25 + 273 হবে মানে 298 মিটার কিউব বা একক, যেহেতু কোনো একক দেয়া নেই তাহলে আমরা জাস্ট হচ্ছে একক বসাচ্ছি। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা, যে মানে খুবই সিম্পল, যে ডেল বি বাই ডেল টি সমান হচ্ছে 1, ডেল বি আর ডেল টি হচ্ছে সমান হবে, আমরা এখান থেকেই ম্যাথ করে ফেলতে পারতাম। তাহলে আমরা স্টার্ট করব কোন জায়গা থেকে, আমরা স্টার্ট করব হচ্ছে গিয়ে একদম -273 ডিগ্রি সেলসিয়াস থেকে, কারণ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার ভলিউম 0 হয়। তখন আমরা দেখি যে -273 থেকে আমি যদি 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসতে চাই তাহলে আমার ডেলটিটা কত হচ্ছে, মানে এইভাবেও তুমি করে ফেলতে পারো খুবই ইজি করে। -273 থেকে আমি চাচ্ছি 25 ডিগ্রি সেলসিয়াসে আসতে, এতে তাপমাত্রার পরিবর্তন 25 মাইনাস -273, তাহলে আমাদের এখানে ডেলটি হচ্ছে কত তোমার 298 কেলভিন বা ডিগ্রি সেলসিয়াস, যেটাই বলো ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের যেহেতু ডেলটি 298 আর ডেলটি যত ডেল বিউ তত, তাহলে আমাদের এখানে ডেল বিটাও কত, ডেল বিটাও তোমার 298। এখন ডেল বিটা চলে আসলে কত, ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম। তো আমরা ইনিশিয়াল অবস্থাটা ধরছিলাম কত -273 ডিগ্রি সেলসিয়াসের অবস্থাটাকে, এই অবস্থায় হচ্ছে তোমার ভলিউমটা 0, তার মানে বি ফাইনাল মাইনাস 0 সমান 298, মানে বি ফাইনাল সমান 298। মানে তুমি ইচ্ছা করলে এই মেথডটাও ফলো করতে পারো, এটা হয়তো একটু বেশি কঠিন হয়ে গেছে, তুমি ডালের মাধ্যমে আর কি করতে পারো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা?
এটাকে তুমি আরও অনেক উপায় করতে পারো, ঠিক আছে। তোমাকে যদি বলতো এই গ্রাফটা তুমি মানে পূর্ণ করো, তাহলে এই গ্রাফটা পূর্ণ করার জন্য এই পয়েন্টটাকে তুমি কত বলতে বলো তো, যে এটা হচ্ছে যেহেতু হচ্ছে কি তোমার জিরো ভলিউম -273 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে যে তোমার ভলিউমটা, এখানে ভলিউমটা হয়তো দেখো তাপমাত্রা এখানে কত বাড়ছে, তাপমাত্রা কিন্তু এখানে তোমার বাড়ছে যে -273 ডিগ্রি সেলসিয়াস থেকে জিরোতে আসছে, এখানে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তোমার এই যে এতটুকু অংশে তোমার তাপমাত্রা বাড়ছে, ডেল-টি সমান হচ্ছে তোমার 273। তাহলে এখানে তোমার ভলিউমও কত হবে, 273, হ্যাঁ 273, ঠিক আছে। ডেল-টি পরিবর্তন কিন্তু 273, মান কিন্তু জিরো, তাপমাত্রার মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, পরিবর্তন মানে এতটুকু পরিবর্তন হচ্ছে তোমার ওই 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এতটুকু যে ভলিউম চেঞ্জ সেটা হচ্ছে তোমার 273 একক, ঠিক আছে। মানে এরকমভাবে তোমাদের বুঝে মানে ম্যাথগুলো করতে হবে। তাহলে আজকে আমাদের হচ্ছে গিয়ে লেকচারটা এই পর্যন্তই থাকবে। আমাদের হচ্ছে গিয়ে গ্যাসের ঘনত্বের যে ব্যাপারটা, এটা হচ্ছে গিয়ে আজকে হয়তো আলোচনা করতাম, সমস্যা নেই, আমরা হচ্ছে গিয়ে পরবর্তী ক্লাসে ওই ঘনত্বের ব্যাপারগুলো আলোচনা করে দেবো, ঠিক আছে। গ্যাসের ঘনত্ব, তাপমাত্রা, চাপ, মানে এই রিলেটেড যে ম্যাথ হইতে পারে এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। প্লাস নেক্সট ক্লাসে আমরা হচ্ছে অ্যাডভান্স কিছু ম্যাথ করব, লেকচার 6 যেটা আর কি হবে। তো তোমরা হচ্ছে গিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, সে পর্যন্ত সেই কামনা। ধন্যবাদ সবাইকে।